আমি তো হইছি নি ভাবি, অনেকটা হইছে, খুশির সংবাদটা জানাই দে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যে জিনিসটা সামনে আসছে, যে একটা গোপন নথি ফাঁস হয়েছে, আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা শুনতে পাচ্ছেন, এই ফাঁসের মধ্যে একটা চমক হয়ে গেছিল ভাই। তো বন্ধুরা, সুখবর সুখবর সুখবর, শুরু হয়ে গেছে রে ভাই, শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। এবার আসল মশলাদার খবরটা শোনেন। ইউনূস সাহেবের একটা অনেক বড় বিজয় হয়েছে, আর বাজিগার যে চালটা দেয় সেটা শেষ চালই দেয়, বাজি মাত করে দেয়। সাল আসলেও দুবাই অবস্থান করছেন কিনা তা নিয়েও প্রশ্ন ওঠে জনমনে। তবে সেই ধোঁয়াশা কাটিয়ে তার বর্তমান অবস্থান নিশ্চিত করেছে গোয়েন্দা বাহিনীর প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি জানান, দুবাই নয় বরং ভারতেই আছেন ফয়সাল করিম। মঙ্গলবার শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার চার্জশিট দাখিল বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। দর্শক, ব্রেকিং নিউজ। বাংলাদেশ ইস্যু নিয়ে চীন এবং পাকিস্তানের ভিতরে আলোচনা হয়েছে এবং বাংলাদেশকে রক্ষায় চীন এবং পাকিস্তান ঐক্যবদ্ধ হয়েছে। যে কোনো মূল্যে হোক বাংলাদেশ রক্ষা করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে বাংলাদেশ বিষয়ে চীন এবং পাকিস্তানের এই বৈঠকে বসতে হলো কেন? তার মানে কি আমাদের থেকেও বেশি নিউজ অবশ্যই তাদের কাছে আছে, গোয়েন্দা তথ্য। তার মানে কি এটা প্রমাণিত বা তার তথ্য পেয়েছে যে হয়তো ভারত বাংলাদেশে আক্রমণ করবে? আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত হতে এখন ঠিক এই মুহূর্তে যে বা যারা এই ভিডিওটি অন করেছেন তাদের অনুরোধ করে বলছি, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। কেননা আজকের এই ভিডিওটিতে এমন একটি তথ্য আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যা শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। দর্শক, তার সাথে ভিডিওর শুরুতে ভিডিওর যে অংশগুলো আপনারা ইতিমধ্যে দেখেছেন, দর্শক দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে যাচ্ছে। দর্শক, আমি আর কথা বাড়াবো না, মূল ভিডিওতে নিয়ে যাবো। তার আগে বলবো, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, স্লোন একটি লাইক দিয়ে না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। দর্শক, ব্রেকিং নিউজ। বাংলাদেশ ইস্যু নিয়ে চীন এবং পাকিস্তানের ভিতরে আলোচনা হয়েছে এবং বাংলাদেশকে রক্ষায় চীন এবং পাকিস্তান ঐক্যবদ্ধ হয়েছে। যে কোনো মূল্যে হোক বাংলাদেশ রক্ষা করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে বাংলাদেশ বিষয়ে চীন এবং পাকিস্তানের এই বৈঠকে বসতে হলো কেন? তার মানে কি আমাদের থেকেও বেশি নিউজ অবশ্যই তাদের কাছে আছে, গোয়েন্দা তথ্য। তার মানে কি এটা প্রমাণিত বা তার তথ্য পেয়েছে যে হয়তো ভারত বাংলাদেশে আক্রমণ করবে? এই কারণে চীন পাকিস্তান জরুরি ভিত্তিতে মিটিং এ বসে তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই অঞ্চলে ভারতকে দাদাগিরি করতে দেওয়া যাবে না। এবং এই ধরনের একটা নিউজ দিয়েছে খোদ ভারতেরই পত্রিকা, যেখানে বলতেছে যে ভারত নিজেই আসলে শঙ্কায় আছে। দেখুন, মুস্তাফিজকে বাদ দেওয়াকে কেন্দ্র করে যেটা হয়েছে আপনারা সবই জানেন যে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়েছে, বিনিময়ে বাংলাদেশ বলেছে তারা বিশ্বকাপে যে টিম সেটা তারা ভারতে পাঠাবে না। এবং এরপরেই কিন্তু ভারত নড়ে চড়ে বসেছে এবং ভারত বুঝতে পেরেছে যে এই মুস্তাফিজের 9 কোটি টাকা সেভ করতে গিয়ে আমাদের প্রায় 100 কোটি টাকা নষ্ট হয়ে যাচ্ছে। ম্যাচগুলো হবে না, ম্যাচের প্রস্তুতি, ওই দিনে টিকিট বিক্রি, আইপিএল সত্য টেলিভিশন দেখাবে না বাংলাদেশে, সবকিছু মিলিয়ে ভারত একটা বিশাল ধরা খেলো। কিন্তু অবশ্যই এইসব ধরায় মানে 100 কোটি 200 কোটি টাকা এইসব মানে বাংলাদেশ ভারতের সব দেশের মতো দেশে কি আসে যায়, তাই না? কিন্তু কথা হচ্ছে যে প্রেস্টিজ ইস্যু, যে তুমি আমার দেশের খেলোয়াড়কে আইপিএল থেকে বিনা কারণে বিনা দোষে বাদ দিলা, আমি কিছু করে বসে থাকবো? থাকবো না। গোলামির দিন শেষ। ওই গোলামির দিন হাসিনার সঙ্গে পালিয়ে গেছে 5ই আগস্ট। এবং তারপরে বিভিন্ন জায়গায় হুমকি ধামকি। আপনারা জানেন যে গত পরশুদিন মার্কিন যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার রাজধানী কারাকাস আক্রমণ চালিয়ে একদম খোদ প্রেসিডেন্টকে প্রাসাদ থেকে তুলে নিয়ে আমেরিকায় বিচার করা হচ্ছে এবং সমস্ত বিশ্ব হতবাক। এবং এই ঘটনায় পুরো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হচ্ছে, বা যেহেতু কাজটা আমেরিকা করেছে কাজেই সবাই নিন্দা জানিয়ে চুপ করে আছে। এক্সট্রা করার কি? এখন এই যখন অবস্থা, তখন অনেক জায়গায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই দিয়ে ছবি বানিয়ে দেখাচ্ছে যে ডক্টর ইউনূস ভারতের বায়ুসেনাদের হাতে বন্দী, দুজন দুই পাশে হাত দিয়ে ধরে রেখেছে। মানে এটা এআই দিয়ে তৈরি করা, এবং এগুলো কিন্তু ভারতের উগ্র হিন্দুবাদীরা খুব শেয়ার করতেছে। হতেও পারে, অনেকে চিন্তা করতেছে। তো এই যখন অবস্থা, তখন অনেকে বলে যে আমরাও পারি এরকম ইউনূসকে ধরে নিয়ে আসতে। এই আমেরিকা যেমন ওই কারাকাসে গিয়ে মাদুরকে ধরে নিয়ে আসতে বিচার জন্য, আমরা এরকম ধরে নিয়ে আসবো, এসে দিল্লির কোর্টে বিচার করবো। কেন বিচার করবে? ওই হিন্দুদের বিরুদ্ধে সহিংসতা। আচ্ছা, একটা কথা বলি, বাংলাদেশে 100%-এর ভিতরে 90% মুসলমান, 10% হিন্দু। তাহলে যদি বাংলাদেশে 10 জন লোক মারা যায়, তাহলে একজন তো হিন্দু থাকে, তাই না? আর বাংলাদেশের আইনের উপস্থিতি এত খারাপ, যা অস্বীকার করার কিছু নাই। তো যখনই হিন্দু মারা যায়, 2 জন মারা যায় সাম্প্রতিক সহিংসতায়, বাট বেশিরভাগই মারা যায় ছিনতাইকারী বা এরকম আছে তো বাংলাদেশে। বাংলাদেশ আসলে আইন শৃঙ্খলা ভালো না। তো এগুলোকে ইস্যু করা হয়। তো এইসব বিষয় নিয়ে মূলত চীন পাকিস্তান বৈঠকে বসেছে যে কোনো মূল্যেই হোক বাংলাদেশকে রক্ষা করতে হবে। এবং দর্শক, বর্তমানে যেভাবে বিশ্ব পরিস্থিতি, তাতে আসলে একটা জোট করলে ভালো আর কি, যদি সেই জোটের সঙ্গীরা বিশ্বস্ত হয়। তো এখন চীন অবশ্যই অনেকে বিশ্বাস করে না, কারণ অনেকে মনে করে যে চীন তো ভেনিজুয়েলাকে উদ্ধার করতে যায়নি। বাট তারপরে একটা জোটের গুরুত্ব আছে, কারণ জোট হলে আসলে মূল্যায়নটা বাড়ে। আমাদের তো ছোট দেশ, তাই না? আরো ভারতের পেটের ভিতরে। এই জন্য আমাদের একটা জোট দরকার, যারা আমাদেরকে হেল্প করবে। পাকিস্তান, চীন অবশ্যই ভালো হয়, চীন শক্তিশালী দেশ। তো যাই হোক, আমি মূল আলোচনায় চলে যাই যে আসলে কি কি বৈঠক হয়েছে। আনন্দবাজার পত্রিকা লিখেছে যে বৈঠকে কাশ্মীর ও বাংলাদেশ ইস্যু, দক্ষিণ এশিয়ায় একতরফা পদক্ষেপের বিরোধিতা করার বার্তা চীন ও পাকিস্তানের বৈঠকে। বৈঠকের পরে দুই দেশের যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। সংবাদ সংস্থা পিটিআই এর খবর অনুযায়ী বাংলাদেশ প্রসঙ্গ তুলে ধরে শনিবারের বৈঠকে নয়া প্রস্তুতির কথা বলা হয়েছে। বাংলাদেশ প্রসঙ্গ তুলে ধরে শনিবারের বৈঠকে নয়া প্রস্তুতির কথা বলা হয়েছে। বৈঠকে বসেছিল চীন ও পাকিস্তান, এবং সেই আলোচনায় উঠে এসেছে কাশ্মীর ও বাংলাদেশ প্রসঙ্গ। বৈঠকে চীন ও পাকিস্তানের বার্তা, দক্ষিণ এশিয়ায় যে কোনো একতরফা পদক্ষেপের বিরোধিতা করবে তারা। গুরুত্ব দিতে বলা হয়েছে চীন, পাকিস্তান ও আফগানিস্তানের বিদেশ মন্ত্রীদের সঙ্গে আলোচনাতেও। বৈঠকের পরে দুই দেশের যৌথ বিবৃতি মানে জয়েন্ট স্টেটমেন্ট প্রকাশ করা হয়। সংবাদ সংস্থা পিটিআই এর খবর অনুযায়ী বাংলাদেশ প্রসঙ্গ তুলে ধরে শনিবারের বৈঠকে নয়া প্রস্তুতির কথাও বলা হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পরে চীন, পাকিস্তান ও বাংলাদেশের ত্রিপাক্ষিক সহযোগিতার, খেয়াল করুন, শেখ হাসিনা সরকারের পতনের পরে চীন, পাকিস্তান ও বাংলাদেশের ত্রিপাক্ষিক সহযোগিতার নতুন ফল পেতে প্রস্তুতি নিতে বলা হয়েছে।
পাক চীন যৌথ বিবৃতি অনুযায়ী দুই দেশ আন্তর্জাতিক নিয়ম মেনেই দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শান্তি শৃঙ্খলা ও স্থিতাবস্থা বজায় রাখার ক্ষেত্রে জোর দিয়েছে। স্থিতিশীলতা বজায় রাখতে যে কোনো একতরফা পদক্ষেপের বিরোধিতার অমীমাংসিত বিষয়গুলিকে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা আছে বলেও জানানো হয়। বিবৃতি অনুযায়ী জম্মু ও কাশ্মীর সম্পর্কে পাকিস্তানের অবস্থান এবং ওই অঞ্চলে উন্নয়ন প্রসঙ্গে ইসলামাবাদের তরফে জানানো হয় চীনকে। ঐতিহাসিক বিরোধ মেটাতে জাতিসংঘের প্রস্তাব মেনে দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী শান্তিপূর্ণ সমাধানের বার্তা দেওয়া হয় চীনের তরফে। বিবৃতিতে সিন্ধু জলশক্তি ও ভারতের কথা উল্লেখ না থাকলেও আন্তঃসীমান্ত সম্পদ নিয়ে আন্তর্জাতিক চাহিদার পূরণের জন্য দুই দেশের সমঝোতা ইত্যাদির কথা বলা হয়। এবং দেখেন, তাইওয়ান, তিব্বতের জিজাং, হংকং এবং দক্ষিণ চীন সাগর ইস্যুতে চীনের অবিচ্ছেদ্য অংশ দাবি করে বেইজিং এর পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। পাকিস্তান কিন্তু এখন এই চীন এবং আমেরিকা দুজনকে পক্ষে রাখতেছে। ট্রাম্পকে বলছে আমি তোমাকে আমার বিপুল খনিজ সম্পদ দেবো, আর চীন তো আগে থেকেই আছে। আপনারা জানেন যে সাম্প্রতিক সময় পাকিস্তান আফগানিস্তানের মধ্যে একটা বিরোধ চলতেছে, মাঝে মধ্যে যুদ্ধ হয়। তো এই কারণে আর কি চীন উদ্যোগ নিয়েছে এটাকে একটু করার আর কি, এটাকে শীতল করার উদ্যোগ। আচ্ছা, শরীফ হাদির মৃত্যুর যে ঘটনা ঘটলো বাংলাদেশে, এরপর এটা নিয়ে যে আন্দোলনগুলো হলো ইনকিলাব মঞ্চের শাহবাগে, ওইখানে ডিক্লারেশন হয়েছিল যে 7 তারিখের মধ্যে বিচারের একটা পূর্ণাঙ্গ মানে আমাদের কাছে না জানাইলে আমরা আন্দোলন বিস্তৃত করব এবং আমরা আরো বড় আকারে আন্দোলনে যাব। 6 তারিখে আল্লাহর রহমতে চার্জশিট দাখিল হয়ে গেছে। আপনারা অনেকে তো দেখছেন বা অনেকে দেখেন নাই। সেটা হলো যে 17 জনের নামে চার্জশিট দাখিল হয়েছে। এর মধ্যে ওই খুনি ফয়সাল, এটা কনফার্ম, এবং খুনি ফয়সালের যে ভিডিও কন্টেন্টগুলো আমরা দেখছি, 3টা ভিডিও কন্টেন্ট এসে যে বিভিন্ন সময় কথাবার্তা বলছে, মিথ্যা কথা বলছে আর কি, সব এগুলো আমরা দেখছি। এগুলাও তারা পুলিশ আপনার তদন্ত করছে, তদন্ত করে দেখছে যে না, এগুলা এআই দেওয়া তৈরি না, যেটা আমরাও বলছি এটা এআই দেওয়া তৈরি না, একটা বোঝা যায়, তাই না? এবার পুলিশ এটা বলছে যে আমরা তদন্ততে এইটুকু জানতে পারছি, মোটামুটি ফাইনাল না, কিন্তু মোটামুটি জানা গেছে যে এইগুলা দুবাই থেকে সে করে নাই, এটা হয়তো ভারত থেকে করছে। কারণ দুবাইয়ের এনভায়রনমেন্ট আর ওর যে পিছনের ব্যাকগ্রাউন্ড শব্দ, গাড়ির হর্ন, প্লেন যাওয়ার শব্দ, এগুলো দুবাইয়ের। আর যে ওয়েদার এসে দুবাইয়ে বসে রয়েছে যেভাবে, তার ড্রেসটা দুবাইয়ের না, বা তার পিছনে যেটা চেয়ার ছিল লাল, এটা বোঝা যায় এটা দুবাইয়ের না, এটা পুলিশ কনফার্ম। কিন্তু এটা বড় ঘটনা না। ওকে প্রধান আসামি করা হয়েছে, আলমগীর সেকেন্ড আসামি, এবং অনেক বঞ্জামিকে আসামি করা হয়েছে, এবং সবচেয়ে মূল আসামি হলো, এটা সবচেয়ে চাঞ্চল্যকর ব্যাপার, যে সিঙ্গাপুরে যাইয়া তারা জুন না জুলাই মাসে মিটিং করছে। এই ফয়সাল বাংলাদেশ থেকে গেছে, আর এখানে ছিল জাহাঙ্গীর নানক, হ্যাঁ, আর হইলো যে আমাদের মিরপুরের এক ভদ্রলোক এমপি, নামটা ভুলে গেলাম, মিরপুরের এমপি, আর বাপ্পি নামে মিরপুরের এক কমিশনার। এই 3 জনের নাম আসছে, কিন্তু আরো লোকজন ছিল প্লাস ফয়সাল। ওইখান থেকে মিটিং করে সে দেশে ব্যাক করে 55 লাখ টাকা তার ছেলের নামে একটা এফডিআর করছে, এটাও পুলিশ বের করছে। এখন এটা চার্জশিট দিয়ে দেওয়ার পরে বিচার হয়ে যাবে। এখন মূল কথা হয়েছে কি ভাই, বিচার তো হয়েছে, আর অনেকেরই বিচার হয়েছে, কিন্তু বিচার হয়ে গেলে লাভ কি? যদি আমরা ধরে না আনতে পারি তাহলে বিচার করে লাভ কি, তাই না? বিচার হয়ে যাবে, হয়তো বা ফয়সালের ফাঁসি হবে, আলমগীরের ফাঁসি হবে, জাহাঙ্গীর কবির নানককে ফাঁসি দিবে, মানে এজ এ হেল্পার অফ দ্য মার্ডারার, তারপরে ওই আর এমপিকে, বাপ্পিকে, সবাইকে ফাঁসি দিবে। কিন্তু এরা কেউ তো নাই, দেশে নাই, এরা কেউই দেশে নাই। কিন্তু আমার প্রশ্ন হলো, জাহাঙ্গীর কবির নানক কি ইন্ডিয়াতে আছে না সিঙ্গাপুরে আছে? ওরা যদি ইন্ডিয়াতে যায় পলিটিক্যাল মাইরা থাকে, ওরা কেমনে সিঙ্গাপুরে যায় ভাই, বা সিঙ্গাপুর থেকে আবার কেমনে ইন্ডিয়াতে আসে, আমার মাথায় ঢুকে না। এখানে বিরাট একটা ইন্টারন্যাশনাল চক্র কাজ করতেছে, এবং এই মার্ডারটা একটা ইন্টারন্যাশনাল চক্র জড়িত আছে বলে তারা বলতেছে। ইন্টারন্যাশনাল বললে আবার আপনারা অনেকে মনে করেন যে আমেরিকা, কানাডা, সুইডেন বা জার্মানি থাকতে হবে। ইন্টারন্যাশনাল মানে আমাদের সাথে আরেকটা যে কোনো দেশ, তাহলে ইন্টারন্যাশনাল হয়ে গেল, নট ন্যাশনাল, মানে আমাদের নিজস্ব লোক না, আরো বাইরেও কিছু লোকজন ছিল। ঝামেলা শেষ। এখন কি হবে সেটা সামনে দেখার বিষয়। সরকার যদি বলে যে আমরা তোমায় বিচার করে দিছি, রায় দিয়ে দিছি, এখন তাদেরকে ধরে আনার জন্য যে প্রক্রিয়াগুলো করা, এটা যদি সরকার মনে করে যে এটা তো হাসিনাকে ধরে আনা না, ফয়সাল যদি ভারতে থাকে, ফয়সালকে আনার ব্যাপারে যদি একটা সুন্দর নেগোসিয়েশন করা যায়, ফয়সালকে আলমগীরকে আনা যাবে। নানকের কথা বাদ দিলাম, আর ওই এমপির কথা বাদ দিলাম, বাপ্পির কথা বাদ দিলাম। বাপ্পির মতো লোক কোথায় থাকে কেউ জানে না, কিন্তু নানক কোথায় আছে ইন্ডিয়ান গভর্নমেন্ট জানে, ফয়সাল কোথায় আছে খুঁজে যদি বাইর করা যায়, কিন্তু তাহলেই কিন্তু সমস্যার সমাধান হবে, আদারওয়াইজ হবে না। এবং আরেকটা জিনিস আপনারা হয়তো দেখছেন, খালিস্তানের এক নেতা, শিখ নেতা বলছেন ফয়সালকে যে ধরাই দিতে পারবে তারাও 5.5 বিলিয়ন রুপি, মানে 55 লক্ষ টাকা তারাও পুরস্কার দিবে। তার মানে ইন্ডিয়াতেও একটা গ্রুপ নিশ্চয়ই এখন লাগবে তাকে ধরার জন্য। এখন আমাদের দোয়া করা ছাড়া কোনো উপায় নেই। আমরা চাই ফয়সালকে আইনা বিচার করা হোক, কারণ হাদির কিন্তু শেষ ইচ্ছাই ছিল যে আমি যদি মরে যাই কোনো আফসোস নাই, আমার খুনির জন্য বিচার হয়। এই বিচারটা যদি না হয়, তাহলে হাদির আত্মার প্রতি আমাদের পুরো 18 কোটি মানুষ বেইমানি করলো। এগুলো আমিও আছি, আপনিও আছেন, তাই না? কি দেখা যাক সরকার কি করে। একটা খবর তো আপনার সঙ্গে শুনছেন, দেখেন বাপেরও ছাড়ে না, ওবায়দুল কাদের সাহেব, আপনার খবরটা হয়তো অনেকে জানেন, যারা জানেন না তাদের জন্য বলতেছি। ওনার হঠাৎ করে শরীর খুব খারাপ হয়ে গেছিল 3-4 দিন আগে। তারপরে উনি অ্যাপোলো হসপিটালে অ্যাডমিটেড ছিলেন, এবং প্রথম খবর যেটা শুনছিলাম সেটা হলো তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে, এবং ভেন্টিলেশনে নেওয়া হয়নি, তাকে আইসিইউতে দেওয়া হয়েছে। ভেন্টিলেশনের ওয়ে টু দ্য ভেন্টিলেশন ছিল, কিন্তু সে ওষুধপত্র গ্রহণ করতে পারতেছিল। এমন অবস্থা শুনছি পরশুদিন। কালকে আবার শুনলাম
হসপিটাল থেকে বলে দিয়েছে তার কোনো আশা নাই, তোমরা তাকে বাসায় নিয়ে ভেন্টিলেশনে রাখো। হসপিটালে রাখলে কস্টলি না কি কারণে রাখা নেই, বা হসপিটাল থেকে তাকে বাসায় নিয়ে গেছে, মানে এখন ধরে নেওয়া যায় উনি আর হয়তো বা থাকবেন না। অথচ দেখেন এই ভদ্রলোক যদি আজকে আওয়ামী লীগ ক্ষমতা থাকতো তাহলে হয়তো মাউন্ট এলিজাবেথে তার চিকিৎসা হইতো। আল্লাহর খেলা। কাজে এই জন্য বলি ভাই, কেউ এত বাইরের না, বুঝছেন, কেউ কাউকে ঠকায়েন না, কেউ কাউকে মাইরা খাওয়ার চিন্তা করেন না। কারণ একটা কথা মনে রেখেন, যাওয়ার সময় কিন্তু কিছুই নিয়ে যেতে পারবেন না। আর আপনি তার যদি মানুষের টাকা মেরে ধন তুলন বাড়িতে রাখেন, আপনার পুরো বড় কোনো মানুষ হবে না, টুটে একটু বড় তারাও খারাপ পথে যাবে। এটাই আল্লাহর বিধান। এই 24-এর বিপ্লব আমাদের অনেক কিছু শিখাই গেল। এরপরেও যদি আমরা না শিখি না বন্ধুরা, এরপরে যদি আমরা সেই আগের জায়গায় থাকি, তাহলে আমাদের এই জাতির আর কোনোদিন উন্নতি হবে না। তার কারণ দেখেন, চোখের সামনে শেখ হাসিনা কোথায় ছিল, কোথায় আছে, চোখের সামনে ওবায়দুল কাদের আজকে মানে ধুইকা পড়তেছে। তার মাটিটা কি দেশে হবে কিনা সেটাও সন্দেহ। আমার তো মনে হয় না ওনার ডেড বডি বাংলাদেশে এনে মাটি দেওয়ার জন্য পারমিশন দেওয়া হবে বা সুন্দরভাবে তাকে এখানে দাফন করা হবে, মনে হয় না, দিবে না। বাংলাদেশ সরকারও দিবে না, আর ছাত্ররাও দিবে না, এবং জনগণও সেটা চায় না। এই যে একটা দুঃখ যে আপনি যে দেশের মানুষ, সে দেশে আপনার বাসিটাও হইল না, এরকম বহু ঘটনা কিন্তু পৃথিবীতে আছে। বহু রাষ্ট্রপ্রধানরা বিভিন্ন জায়গায় এজাইলে গেছে যে ওইখানে মারা গেছে নিজের দেশে, লাস্টে বলছে যে আমার দেহটা আবার দেশে নিয়ে যাও আমার লোকজনের কাছে, আনতে পারে নাই। ওবায়দুল কাদেরকে আনতে পারবে না। আমরা হয়তো যে কোনো সময় সকালবেলায় শুনবো ওবায়দুল কাদের আল্লাহর পেয়ারা হয়ে গেছে। তাকে এই মৃত্যুর আগে আর কোনো বাজে কথা বলতে চাই না, তবে ওনাকে শুধু একটা কথাই বলবো, ওনাকে দেখাই আপনাদেরকেও একটা কথাই বলবো যে ভাই, যখন ক্ষমতা থাকে তখন ক্ষমতাকে এত অপব্যবহার করেন না। যে আপনি যে দেখছেন, আপনার কাছে যদি আল্লাহ কোনো রকম একটা ক্ষমতা দেয়, যে কোনো ব্যাপারে যদি ক্ষমতা দেয়, সেই ক্ষমতাটাকে দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন এবং সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে শুনলেন। তো দর্শক, এই ভিডিওটি দেখে কি জানলেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আর এরকম প্রতিনিয়ত আপডেট গরম খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।